দেখো তো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আজকে আমরা আমাদের ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টার পড়বো। সেটা হচ্ছে সমানুপাত। হ্যাঁ, সমানুপাত ও লাভ ক্ষতি। তো এই দ্বিতীয় চ্যাপ্টারের আমরা অলরেডি একটা ক্লাস করে ফেলেছি এর পূর্বে। তো আজকে আমরা এই চ্যাপ্টারের উপর দ্বিতীয় ক্লাস করব। হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর আমরা আজকে দ্বিতীয় ক্লাস করব। তো আসো দেখি এই চ্যাপ্টারের কি কি ক্লাস আমরা কতদূর গিয়েছি সেটা একটু দেখি। আমাদের সমানুপাত শেষ হয়ে গেছে, আমাদের ত্রয়ী রাশি শেষ হয়ে গেছে। ত্রয়ী রাশি রিলেটেড সকল ম্যাথ আমরা করে ফেলেছি। আজকে ক্রমিক সমানুপাত, রাইট, আমাদের ক্রমিক সমানুপাতও কিন্তু শেষ হয়ে গেছে। দেখি তো তোমাদের, তোমরা হয়তোবা আজকে নতুন, বা এর পূর্বে আমার ক্লাস যারা যারা করেছো তারা হয়তোবা জানো, বা তোমাদের এটা হয়তোবা এই চ্যাপ্টার যারা পড়েছো তাদেরও আইডিয়া আছে ক্রমিক সমানুপাত বলতে আমরা কি বুঝিয়ে থাকি। দেখো আমি একটু গত ক্লাসের পড়াটা আবার একটু সামার আপ করে দিই। সমানুপাত বলতে সমানুপাত বলতে আমরা কি বুঝে থাকি? একটা রেশিও বুঝে থাকি। রেশিও মানে কি? রেশিও মানে ভাগ। হ্যাঁ, রেশিও মানে ভাগ। কিরকম ভাগ? মনে করো একটা সংখ্যা ক আর একটা সংখ্যা হচ্ছে খ। এই দুইটা সংখ্যাকে আমরা যখন ভাগ দেই তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ক ডিভাইডেড বাই খ। তখন এদের এদের যে অনুপাতটা, এই যে এই অনুপাতটাকে আমরা বলে থাকি, মানে এটাকে আমরা বলে থাকি অনুপাত। তো অনুপাতটাকে আমরা লিখতে পারি ক ইস টু খ। তো এরকম যখন দুইটা অনুপাত পরস্পরের সমান সমান দিয়ে আমরা ম্যাথ করে থাকি, যেমন আরেকটা অনুপাত তোমাকে বললাম গ ইস টু ঘ। হ্যাঁ, আরেকটা অনুপাত হচ্ছে গ ইস টু ঘ। তো এটাকে আমরা ক ইস টু ঘ লিখলাম। তো এমন যদি হয় যে ক ডিভাইডেড বাই খ সমান 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 গ ডিভাইডেড বাই ঘ, তখন তাদেরকে আমরা বলে থাকি সমানুপাত। হ্যাঁ, তখন তাদেরকে আমরা বলে থাকি সমানুপাত। আর ক্রমিক সমানুপাত কোনটি? ক্রমিক সমানুপাত কোনটা আমি একটু দেখাই। হ্যাঁ, আমার যদি স্ক্রিনটা দেখা না যায় বা আমার যদি স্ক্রিনটা চলে যায় তখন তোমরা আবার আমাকে জানাবে। হ্যাঁ, আশা করি ভয়েসটা থাকবে। তো দেখো আমাদের ক্রমিক সমানুপাত এরকম হবে যদি এমন হয় ক ডিভাইডেড বাই খ সমান সমান খ ডিভাইডেড বাই গ। আমি যদি সংখ্যা দিয়ে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে 3 ডিভাইডেড বাই 4 সমান সমান, হ্যাঁ, সমান সমান 4 ডিভাইডেড বাই, সরি 3 না, 2 দাও, 2 ডিভাইডেড বাই 4 সমান সমান 4/8। তখন দেখো তো এইটা কিন্তু আমাদের একটা ক্রমিক সমানুপাত, কারণ এখানে আমাদের যে দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দুইটাই সমান সমান। হ্যাঁ, তো এই এরকম যদি আমাদের কেস হয়ে থাকে, এই এরকম সমানুপাতকে আমরা বলে থাকি ক্রমিক সমানুপাত। এবার দেখো আমরা একটা কাজ করি, এই ক্রমিক সমানুপাতকে আমরা যদি আর গুণ করে দিই, ক এর সাথে গ গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাই ক ইন্টু গ। এখানে দেখো এই যে এই সমানুপাতটাকে দেখো, এই খ এর সাথে এই খ কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাহলে সমান সমান খ স্কোয়ার। এই ক্রমিক সমানুপাতের এসব দিয়ে কিন্তু আমরা সুন্দর ম্যাথ করতে পারি। হ্যাঁ, তো দেখি আমরা আমাদের পরের ইয়েতে চলে যাই। একটি ক্রমিক সমানুপাতে প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাতটি নির্ণয় করো। খুবই সিম্পল। আমরা জানি যে এখানে লিখবে এভাবে যে আমরা জানি, হ্যাঁ, ক্রমিক সমানুপাতে আমরা কিভাবে লিখতে পারি? ক ডিভাইডেড বাই খ সমান সমান খ ডিভাইডেড বাই ক। যেখানে যেখানে ক সমান সমান হচ্ছে আমাদের প্রথম রাশি। ক হচ্ছে আমাদের প্রথম রাশি, খ হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। যেহেতু খ এখানে দুইটা আছে তো আমরা এটাকে বলবো মধ্য সমানুপাতি। হ্যাঁ, মধ্য সমানুপাতি। আর গ কিন্তু আমাদের তৃতীয় রাশি। হ্যাঁ, গ হচ্ছে আমাদের তৃতীয় রাশি। তো এরকম যদি কেস হয়ে থাকে তাহলে তোমাকে বলছে কি বের করতে? তোমাকে বলছে মধ্য সমানুপাতি বের করতে। মানে তোমাকে খ বের করতে হবে। খুবই সিম্পল, দেখো ম্যাথটা আমরা করি। আর গুণ করে দাও, ক এর সাথে গ, খ এর সাথে খ আর গুণ করলে আমাদের খ স্কোয়ার সমান সমান ক ইন্টু গ। তাহলে এখানে আমরা এভাবে লিখবো, দেয়া আছে, হ্যাঁ, এখানে আমরা লিখবো দেওয়া আছে প্রথম রাশি সমান সমান হচ্ছে কত? 4। এই যে প্রথম রাশি 4 দেওয়া, দ্বিতীয় রাশি মানে তৃতীয় রাশি তোমার কত দেওয়া? 16 দেওয়া। ঠিক আছে, তাহলে তৃতীয় রাশি হচ্ছে আমাদের কত? 16। তাহলে দেখো আমাদেরকে বের করতে বলেছে মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতি মানে মধ্য সমানুপাতি খ। তাহলে আমরা জানি, তাহলে আমরা এইভাবে লিখবো যে আমরা জানি
খ স্কোয়ার সমান সমান ক ইন্টু গ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো যে খ স্কোয়ার সমান সমান ক কত হবে, ক এর মান হচ্ছে 4, গ এর মান হচ্ছে 16। ঠিক আছে, তো 4 × 16 কত? তোমরা হয়তো 16 নামও তো অনেকেই পড়েছো, আর যারা যারা পড়োনি তাদের জন্য বলে রাখি যে 16, এটা তুমি নর্মাল গুণ দিয়েও করতে পারবে, 4 × 16 = 64 হয়। 4 × 64, তাহলে আমরা বা দিয়ে লিখি, বা দিয়ে খ সমান সমান কত হবে, √, স্কোয়ারটা এই পাশে আছে, স্কোয়ারটা ডান পাশে চলে গেলে কত হয়ে যায়, রুট হয়ে যায়, √64। হ্যাঁ, বা 64-র বর্গমূল, এটাকে আমরা বলে থাকি বর্গমূল। তাহলে 64-র বর্গমূল কত হয়, দেখো কিভাবে লিখতে পারি আমরা এটা, কেউ কি বলতে পারবে 64-র বর্গমূল কত? স্যার 8। স্যার হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ সবাই আনসার দাও, সমস্যা নেই। এটা হচ্ছে 8 হবে। এটা আরো সুন্দর করে লিখতে পারো পরীক্ষায় ভালো মার্ক নিয়ে আসার জন্য। অনেকে, কেউ যদি শুধু 8 লেখে সেও মার্ক পাবে, কেউ যদি এভাবে লেখে, হ্যাঁ, কেউ যদি এভাবে লেখে, দেখো যে 8 × 8, আর ভেতরে হচ্ছে আমাদের 8 স্কোয়ার। হ্যাঁ, এই স্কোয়ার আর রুট কিন্তু কাটাকাটি চলে যায়, চলে কি পড়ে থাকে, 8 পড়ে থাকে, অনেকে এভাবেও করে, কোনো সমস্যা নেই। 8 × 8 = 64। তো আমাদের কিন্তু মধ্য সমানুপাতি বের হয়ে গেল। এখন বল, আমাদের কি ম্যাথ শেষ হয়ে গেছে? ম্যাথ কিন্তু এখনো শেষ হয়নি, কারণ আরেকটা জিনিস আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতটি নির্ণয় করো। ভালো কথা, আমরা এখন প্রথম রাশি জানি, আমরা এখন তৃতীয় রাশি জানি, আমাদের মধ্য সমানুপাতির মান কত? মধ্য সমানুপাতির মান হচ্ছে 8। তাহলে এখানে তো আসলে অনেক জায়গা ইয়ে হয়ে গেল, আমি এখানে ছোট্ট করে লিখে দিই। তাহলে সুতরাং সুতরাং ক্রমিক সমানুপাত, সুতরাং ক্রমিক সমানুপাত কত হবে বলো? ক্রমিক সমানুপাত হচ্ছে আমাদের ক ডিভাইডেড বাই খ সমান সমান গ ডিভাইডেড বাই, সরি গ না, এটা খ হবে, হ্যাঁ, খ ডিভাইডেড বাই গ। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাবো। সেটা হচ্ছে কত, ক হচ্ছে আমাদের প্রথম রাশি 4, আর খ হচ্ছে আমাদের 8, আর এপাশে খ হচ্ছে আমাদের 8 আর গ হচ্ছে আমাদের 16। তাহলে সমানুপাতিটা দেখতে কেমন হবে? সমানুপাতিটা দেখতে এরকম হবে, 4:8 সমান সমান 8:16। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা? আমি অনেক বাইরে চলে গেছে, আমি একটু মুছে দিই উপরের অংশগুলো, আমি উপরের ইয়েগুলো একটু মুছে দিই। না না না, এটা 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 না মুছে একটা কাজ করে আমি বাম পাশে লিখে দিই। তাহলে এটা হয়েছে 4:8 সমান সমান 8:16। এই সমান সমানটাকে অনেক ভাবে লেখা যায়, অনেকে শুধু সমান সমান দেয়, অনেকে এভাবেও লেখে 4:8 ডাবল সমানুপাতি, হ্যাঁ, ডাবল ইস্টু দেয়, ডাবল ইস্টু, এটাও কিন্তু সমান চিহ্নকে নির্দেশ করছে। তাহলে 8:16। এই ম্যাথটা তোমরা খাতায় তোলো, মানে যেভাবে লিখেছি এইভাবে খাতায় তোলো। যদিও এটা অনেকেই পারবে, কিন্তু যেভাবে তোমাকে গুছায় লিখে দিলাম, পরীক্ষায় যদি এভাবে লেখো তাহলে কিন্তু ভালো মার্ক আসবে। এটা বোঝানোর জন্য, উপরে যে এই অংশটা, এটা শুধুমাত্র বোঝানোর জন্য। ম্যাথ হচ্ছে তোমার এই আমরা জানি থেকে শুরু করে নিচের অংশ পুরোটা। তোলা হলে জানাইও। আজকে তোমাদের সমানুপাতির পরে লাভ ক্ষতি, হ্যাঁ লাভ ক্ষতি রিলেটেড, তোমার এই চ্যাপ্টারে কিন্তু লাভ ক্ষতি আছে, হ্যাঁ, তো লাভ ক্ষতি রিলেটেড যে ম্যাথ গুলো আছে সেগুলো কিন্তু আমরা আজকে শুরু করব। তো আমরা একটু তাড়াতাড়ি তুলি। স্যার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একজনের হয়ে গেছে, বাকিরা একটু আনসার করিও। এটা একদম সহজ একটা ম্যাথ ছিল, হ্যাঁ, এটা একদম সহজ একটা ম্যাথ ছিল। আহ আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি আমাদের, হ্যাঁ বাকিদের হয়েছে। না স্যার। আচ্ছা হ্যাঁ, তুলে ফেলো তুলে ফেলো। আমরা একটু 1 মিনিট টাইম নিই, বাকিটা তুলুক, তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। স্যার হয়েছে। হুম, আচ্ছা ঠিক আছে, আর সময় দেওয়া যাবে না, অনেকক্ষণ হয়ে গেল, আমরা আমাদের পরের টপিকে চলে যাই। দাঁড়াও, ওকে। এখানে দেখো, এই ম্যাথটা আমরা গত ক্লাসে করেছিলাম, 5টি খাতার দাম 200 টাকা, তাহলে 7টি খাতার দাম কত? হ্যাঁ তোমরা বলো, এই ম্যাথটা কিন্তু ঐকিক নিয়ম দিয়ে অনেক সহজে করা যায়, তাই না? বলো তো আমাকে, এই ম্যাথটা ঐকিক নিয়ম দিয়ে অনেক সুন্দর করে করা যায় না? তোমরা তো সবাই হয়তো বা ক্লাস 5-এ থাকতে ঐকিক নিয়ম করে এসেছো। কিভাবে করতাম, দেখো 5টা খাতার দাম 200 টাকা, 7টা খাতার দাম কত? তাহলে আমরা এইভাবে বের করি যে 5টি খাতার দাম, সরি, পাঁচটি পাঁচটি খাতার দাম কত, 200 টাকা। 5টি খাতার দাম 200 টাকা, তাহলে 7টি খাতার দাম কত হবে? 7টি খাতার দাম 200 ইন্টু 7 ডিভাইডেড বাই 5। মাঝখানে একটা লাইন কিন্তু আমি লিখিনি, সেটা হচ্ছে একটি খাতার দাম কত। আচ্ছা তোমাদের জন্য আমি একটু ডিটেইল লিখে দিই। হুম, তো 5টি খাতার দাম 200 টাকা, সুতরাং একটি খাতার দাম কত হবে, 200
ডিভাইডেড বাই 5, 5 এত টাকা। তাহলে সুতরাং এখন হচ্ছে 7টি খাতা, যেটা প্রশ্নে চেয়েছে, 7টি খাতার দাম কত হবে? 200 ইন্টু 7 ডিভাইডেড বাই 5। খেয়াল করো, এই 5 5 দিয়ে কিন্তু 200 কাটা যায়। 5 দিয়ে 200 কাটা যায়। যেমন ধরো আমি বলি তোমাকে, 4 5 20, 20 কাটলাম, 4 থাকলো, আর কত থাকে? 1 থাকে, তাহলে 5 দুগুণে 10, 42, 42 না, সরি, 40 হবে, 40, শূন্যের শূন্য, এই শূন্যের শূন্য। তাহলে 40 ইন্টু 7 কত হবে? 280, এত টাকা। 5টি খাতার দাম 200 টাকা হলে 7টি খাতার দাম 280 টাকা। এইভাবে কিন্তু ঐকিক নিয়ম দিয়ে ম্যাথটা করা যায়। কিন্তু আমরা যেহেতু সমানুপাত চ্যাপ্টার পড়ছি, সমানুপাত চ্যাপ্টারে ম্যাথগুলো আমাদেরকে সমানুপাত দিয়ে করতে হবে। সমানুপাত দিয়ে কিভাবে করতে পারি? আমরা জানি, আমরা জানি খাতার অনুপাত, হ্যাঁ, খাতার খাতার সংখ্যার অনুপাত, খেয়াল করো, খাতার সংখ্যার অনুপাত সমান সমান টাকার অনুপাত। যতটুকু মানে এ পাশে যতটুকু থাকবে ও পাশে ততটুকু থাকবে। খাতার সংখ্যার অনুপাত ডিভাইডেড বাই টাকার অনুপাত। তাহলে খাতার সংখ্যা কয়টা কয়টা ছিল? 5টা ছিল, আর হচ্ছে তোমার 7টা ছিল। তাহলে আমি লিখে দিই 5 আর 7। তাহলে 5 ডিভাইডেড বাই 7 সমান সমান, এটা হচ্ছে তোমার খাতার সংখ্যার অনুপাত। আর টাকার অনুপাত কত হবে বলো তো? উপরে হচ্ছে 5 আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে উপরে আমরা 5 বরাবর যে টাকাটা সেটা দেবো। তাহলে 5টি খাতার দাম কত? 200 টাকা। তাহলে উপরে হচ্ছে আমাদের 200, আর 7টি খাতার দাম যেটা, সেটাকে আমরা জানি? সেটা আমরা জানি না, সেটা আমরা কত দেবো? ক দেবো। সেটা আমরা ক দেবো। তো ক এর মানটাই বের করবো আমরা এখান থেকে। আমরা এখান থেকে ক এর মান, বলো তোমরা এই অনুপাতটা বুঝছো? এই সমানুপাতটা, খাতার সংখ্যার অনুপাত সমান সমান টাকার অনুপাত। হ্যাঁ, তাহলে এখান থেকে ক এর মানটা বের করো তো সবাই, দেখো তো কত আসে। দেখো, ক সমান সমান, ক কিন্তু এখানে আর গুণ হয়ে যাবে, যে ক উপরে উঠে যাবে, আর 5/7 এপাশে চলে আসলে কত হয়ে যাবে? 7/5। তাহলে 200 ইন্টু 7/5। দেখো, এটাও কিন্তু আমাদের কত আসে? 280 টাকা আসে। আমি ম্যাথটা একটু তাড়াতাড়ি করাচ্ছি, কারণ আজকে আমরা নতুন টপিকে চলে যাব। এটা আমাদের আগের ক্লাসে হয়ে গেছে। ওকে, দেখো এটাও কিন্তু আমাদের 280 টাকাই আসছে। তো এই ছিল তোমার একটা ম্যাথ। আমরা দেখি পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, দেখো, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে 18 জন লোক কাজটি কত দিনে করতে পারবে? দেখি তো এই ম্যাথটা তোমরা একটু চেষ্টা করো তো করার। এই ম্যাথটা তোমরা একটু করার চেষ্টা করো তো। 12 জন লোক একটা কাজ যখন 9 দিনে করতে পারে, তাহলে একই হারে, এই একই হারে দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে যে এই পুরা ঘটনাটা সমানুপাতিক ভাবে যাচ্ছে। তাহলে আমরা এখানে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করে কি করতে পারি? বের করতে পারি। তোমাকে একটা হিন্ট দেই। হিন্ট হচ্ছে, এখানে কে কে আছে? এখানে লোক আছে, আর এখানে দিন আছে। এখানেও তোমার লোক আছে, আর এখানে দিন আছে। তাহলে তুমি লিখবে যে লোকের অনুপাত, তুমি এখানে লিখবে লোকের অনুপাত সমান সমান দিনের অনুপাত, তাই না? যেটা বের করতে বলেছে সেটার অনুপাত সমান। তো লোকের অনুপাত সমান সমান দিনের অনুপাত। তাহলে এই হিন্টটা দিয়ে তোমরা ম্যাথটা করার চেষ্টা করো তো। তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম, এটা 2 মিনিট লাগবে করতে। করো। স্যার 6 আসছে। আচ্ছা, ঠিক আছে, একজনের 6 এসেছে। ভেরি গুড। দেখি, আমরা একটু ওয়েট করি কয়েক সেকেন্ড, বাকিরা উত্তর বের করে আমাকে আনসার দাও। আচ্ছা, লোকের অনুপাত ডিভাইডেড বাই কত, মানে সমান সমান দিনের অনুপাত। তাহলে দেখো, লোকের অনুপাত হচ্ছে 12 ডিভাইডেড বাই 18। যারা যারা করতে পারোনি তারা একটু দেখো, 12 ডিভাইডেড বাই 18 সমান সমান দিনের অনুপাত হচ্ছে 12 জন। 12 জন কত দিনে কাজ করতে পারে? 9 দিনে। তো 9 ডিভাইডেড বাই 18 জন কত দিনে কাজ করতে পারে সেটা বের করবো, ক। তাহলে আমরা এখানে লিখতে পারি বা ক সমান সমান কত হবে? 9 ইন্টু 18 ডিভাইডেড বাই 12। ওকে, তাহলে এটা কি আমরা কাটাকাটি করতে পারি? 3 3 9, 3 4 12। ওকে, 3 4 12। আবার এই 4 দিয়ে কাটা যায়, 4 2 দুগুণে 4, 9 দুগুণে 18। ঠিক আছে, 9 দুগুণে 18। ঠিক আছে তো। তাহলে 3 ইন্টু 9, 3 নং 27।
3 নং 27 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, বাকিরা বলো তো কত আসছে? স্যার 13.5। ইয়েস, এটা হচ্ছে আনসার। 13.5, এই তো। এটা হচ্ছে আনসার 13.5 দিনে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, আসলে একদিন আবার কত হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে তুমি বলবে এভাবে যে 13 দিন, 13 দিন যোগ অর্ধেক দিন। হ্যাঁ, 13 দিন যোগ অর্ধেক দিন, বোঝার সুবিধার্থে এটা লিখিও না খাতায়। খাতায় 13.5 পর্যন্ত করে তোমার শেষ, আর যেতে হবে না। ওকে, ঠিক আছে। তো যাদের মিলেছে ভেরি গুড, যাদের মিলেনি তোমরা ক্যালকুলেশনটা আরেকবার করবে। ওকে, আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। এবার আসো আমরা একটা নতুন টাইপে চলে যাব। টাইপটা হচ্ছে সমানুপাতিক ভাগ। সমানুপাতিক ভাগ জিনিসটা কি খেয়াল করো। এখানে একটা ইয়া দেওয়া আছে, আমরা এটাই পড়ি যে মনে করি 500 টাকা 3:2 অনুপাতে বন্টন করতে হবে। তার মানে 500টা টাকা আমাকে কি করতে হবে, 500টা টাকা আমাকে বন্টন করতে হবে, যেখানে এক ভাগে যাবে 3 ভাগ, আরেক অংশে যাবে 2 ভাগ। তাহলে বলো তো, একটু কমন সেন্স থেকে বলো। হ্যাঁ, এই ম্যাথটা আমরা পরে করবো, এটা ম্যাথ করে বের করা যায়, কিন্তু কমন সেন্স থেকে বলো যে 500টা টাকা 3 ভাগে কত যাবে, 2 ভাগে কত যাবে। স্যার 3 ভাগে 300, 2 ভাগে 500, 2 ভাগে 200। এই তো, হ্যাঁ, ভেরি গুড। এই যে এটা হচ্ছে আনসার। 3 ভাগে কিন্তু আমার 300 টাকা যাবে, আর 2 ভাগে 200 টাকা যাবে। এবং মজার বিষয়, এই 300 আর 200কে যদি তুমি যোগ করো, তাহলে কিন্তু আমরা 500 টাকাই পাবো, তাই না? 300 200কে যোগ করলে 500 টাকাই পাবো। ভেরি গুড। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? এখন তো 500 টাকা দিয়েছি, কিন্তু পরে যখন তোমাকে আরো কঠিন কঠিন সংখ্যা দেব, তখন কিন্তু এইভাবে কমন সেন্স দিয়ে ভাগ করতে গেলে মাথা গরম হয়ে যাবে। তো তখন কিন্তু আমাকে ওই ভাগটা ম্যাথ দিয়ে করতে হবে। সেই ম্যাথটাই আমরা এখানে দেখবো। এটা হচ্ছে সমানুপাতিক ভাগ। তো পড়ি আসো এখানে কি বলছে। একটু দাঁড়াও, মুছে দেই, এটা মুছে দেই। হ্যাঁ, ঠিক আছে। এখানে বলছে দেখো যে একটা 500 টাকা আমাকে 3:2 অনুপাতে কি করতে হবে, বন্টন করতে হবে। এখানে 3:2 অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল। উত্তর রাশি পূর্ব রাশি বুঝো, যেমন 3:2। 3:2 এর এই যে একদম প্রথম রাশি যেটা, সেটাকে আমরা বলে থাকি পূর্ব রাশি। এটাকে আমরা বলে থাকি পূর্ব রাশি। আর 2 যেটা আছে, 2কে আমরা বলে থাকি উত্তর রাশি। হ্যাঁ, তোমরা কিন্তু এগুলা সব খাতায় তুলবে। হ্যাঁ, এগুলা সব খাতায় তুলবে, তাহলে কিন্তু তোমাদের পড়াটা মাথায় থাকবে। তাহলে কি করছি আমরা, যেই অনুপাতে ভাগ করতে হবে সেই অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি আমাকে যোগ করতে হবে। তাহলে 3+2 কত আসে, 5 আসে। ওকে, এবার আমরা কি করব, প্রথম ভাগ হচ্ছে 500 টাকার 3/5 অংশ, 300 টাকা। আর দ্বিতীয় ভাগ হচ্ছে 500 টাকার 2/5 অংশ। আমার দেখো শুরুতে কি ছিল, 3:2 ছিল না, 3:2 ছিল। তো 3:2 কে আমরা যোগ করলাম, 3:2 কে আমরা যোগ করলাম, 3+2 সমান সমান কত আসলো, 5 আসলো। তাহলে প্রথম অংশে আমরা 3 ভাগ করেছিলাম। প্রথম অংশে আমরা কয় ভাগ করেছিলাম, 3 ভাগ করেছিলাম। তাহলে সেই টাকাটা কত, 500 × 3 ডিভাইডেড বাই যোগফল 5। দেখো তো কাটাকাটি করো তো 300 টাকা আসে। আর পরের অংশ দেখো, পরের অংশে বলছে আমাদের 2 ভাগ। তাহলে 2 ভাগের জন্য আমরা কি করব, 500 × 2 ডিভাইডেড বাই কত, যোগফল 5। খুব সহজ না, সমান সমান 200। দেখো, এটা আরো সহজভাবে বোঝানোর জন্য তোমাকে একটা সূত্র দেওয়া হয়েছে। একটি অংশের পরিমাণ সমান সমান প্রদত্ত রাশি ইন্টু ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল। এই সূত্রটা তোমরা খাতায় তোলো। এই সূত্রটা তোমরা এখন খাতায় তোলো। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ সূত্রটা? একটু জানো তো আমাকে। জি স্যার। আচ্ছা, এটা এটা খাতায় তোলো। এই যে সূত্রটা, এটা। জি স্যার, তোলা হয়ে গেছে। তুলছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে বলছি যে এভাবে উপরের পদ্ধতিতে একটি রাশিকে বিভিন্ন ভাগে কি করা যায়, ভাগ করা যায়। এবার দেখো, সমানুপাতিক ভাগ নিয়ে তোমার পরীক্ষায় যদি কোনো সংজ্ঞা আসে, কোনো যদি ছোট ছোট প্রশ্ন আসে, সৃজনশীলের আসে, অথবা কোনো শর্ট প্রশ্ন আসে, তখন এটা সংজ্ঞা কি বলছে দেখো। একটি প্রদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাতে বিভক্ত করাকেই সমানুপাতিক ভাগ বলে। আচ্ছা, তাহলে আসো আমরা ম্যাথে চলে যাই। এটা দেখো তো, সমানুপাতিক ভাগের এই যে সংজ্ঞাটা, এটাও খাতায় তোলো, লিখবে সমানুপাতিক ভাগ। সমানুপাতিক ভাগ সমান সমান একটি প্রদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাতে বিভক্ত করাকে সমানুপাতিক ভাগ বলে। খাতায় তোলো। জি স্যার, হয়ে গেছে। স্যার আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পরের ইয়েতে চলে যাই। এই তো,
প্রথম ম্যাথটা আমি করে দেবো, হ্যাঁ প্রথম ম্যাথটা আমি করে দেবো। দেখি তোমাদের এরপরে আরো ম্যাথ আছে কিনা। হ্যাঁ তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে এরপরে, তাহলে প্রথম ম্যাথটা আমি করে দিই। এখানে বলছে 20 মিটার কাপড়কে 3 ভাই বোন অমিত, সুজিত ও চৈতির মধ্যে 5:3:2 অথবা 5:3:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত? আগে বলো, তোমরা কি ম্যাথটা পারবে করতে? জি স্যার পারবো। আচ্ছা, যদি জি স্যার। যে পারবে বা যারা পারবে, হ্যাঁ আমি আশা করি সবাই পারবে কারণ সূত্র তোমাদের খাতাতেই লেখা আছে, তাহলে তোমরা একটু নিজেরা নিজেরা করার চেষ্টা করো। তারপর আমি আমি তোমাদের সাথে উত্তর মিলাবো। এটা করো তো, আগে চেষ্টা করো, এটা একটু আগে করে চেষ্টা করো। জি স্যার হয়ে গেছে। হুম, ওকে ঠিক আছে। তাহলে দেখো ম্যাথটা আমরা এভাবে করব। তো আমাকে যতগুলো অনুপাত দেওয়া আছে প্রথমে আমাকে সেগুলো যোগ করতে হবে। তাহলে অনুপাতের অনুপাতের রাশিগুলোর, দেখো তো সবাই উত্তর মিলাও তো যাদের হয়েছে। অনুপাতের রাশিগুলোর যোগফল তো 5+3+2 মানে 10। হ্যাঁ মানে 10। এবার কি করবো আমরা? প্রথমে আমরা অমিতের বের করব, অমিতের কাপড়ের পরিমাণ। তাহলে এখানে লিখবি, সুতরাং অমিতের অমিতের কাপড়ের পরিমাণ, অমিতের কাপড়ের পরিমাণ কত হবে? দেখো, টোটাল টোটাল কাপড় হচ্ছে 20 মিটার। তাহলে 20 অমিতের অংশ কত? অমিতের অংশ হচ্ছে 5। তাহলে 5 ডিভাইডেড বাই কত? যোগফল 10। 10 একদম সহজ। তাহলে এখানে কাটাকাটি করো, 10 × 1 = 10, 10 × 2 = 20, 5 × 2 = 10। তাহলে অমিতের হচ্ছে 10 মিটার। ওকে, অমিতের 10 মিটার। এবার অমিতের পরে সুজিতেরটা। সুজিতের সুজিতের কাপড়ের পরিমাণ কত হবে? সুজিতের হচ্ছে 20 সুজিতের পরিমাণ কত? সুজিতের পরিমাণ হচ্ছে 3। তাহলে 3 ডিভাইডেড বাই 20, 20 না সরি 10। 10 হচ্ছে 10 কোনটা? 10 হচ্ছে এই অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে এটাও দেখো কাটাকাটি করো, 10, 10 × 1 = 10, 10 × 2 = 20, 3 × 2 = 6 মিটার। হ্যাঁ 3 × 2 = 6 মিটার। তো সুজিত গেল, এবার চৈতি। আমাদের চৈতির কাপড়ের পরিমাণ কত হবে? 20 চৈতির, দেখো চৈতির কাপড়ের অনুপাত হচ্ছে 2। 2 ডিভাইডেড বাই 10, তাহলে এটা কিন্তু 4 মিটার হবে। দেখো তো উত্তর মিলেছে কিনা সবার সাথে। সবাই একটু বলো আমাকে আর রেসপন্স করো। দশ জি স্যার মিটার মিল। 6 মিটার 4 মিটার। ভেরি গুড, এই তো সহজ ম্যাথ ছিল। এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে। তোমরা আহ, আহ, একটু দাঁড়াও। ঠিক আছে, তোমরা 2 নাম্বার ম্যাথটা, 2 নাম্বার না, তোমরা 3 নাম্বার ম্যাথটা এখনই করো। 3 নাম্বার ম্যাথটা তোমরা এখন করবে। 3 নাম্বার ম্যাথটা তোমরা এখন করবে। একটু চেষ্টা করো তো 3 নাম্বার ম্যাথটা। এখানে দেখো তোমার বলছে 3 জন ছাত্রের মধ্যে 570 টাকা কি করা হলো? তাদের বয়সের অনুপাতে ভাগ করা হলো। এখন তাদের বয়স হচ্ছে 10, 13, 15। তাহলে আমি তোমাদেরকে লিখে দিই, তাদের বয়সের অনুপাত কত হবে? তাদের বয়সের অনুপাত, হ্যাঁ তাদের বয়সের অনুপাত হবে কত? 10:13:15। ঠিক আছে, 10:13:15। আচ্ছা, করো করো, এই ম্যাথটা করো, এটা করতে হবে, এটা পরীক্ষায় আসার মতো। হ্যাঁ এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসার মতো। তোমাদের প্রত্যেকের স্কুলে যখন পরীক্ষা হবে না, তো এই ম্যাথটা কিন্তু দিতে পারে। জি স্যার হয়ে গেছে। আচ্ছা, একজনের হয়ে গেছে। তুমি ভালো ক্যালকুলেশন করতে পেরেছো, হ্যাঁ তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো, ভেরি গুড। এর আগেও তুমি অনেকগুলো আনসার খুব তাড়াতাড়ি দিয়েছো। বাকিরা একটু করার চেষ্টা করো, হ্যাঁ বাকিরা একটু করার চেষ্টা করো। আমি এখানে দেখি একটা কাজ করি। এদেরকে যোগ করো, এদেরকে যোগ করো, 10, 13 আর হচ্ছে 15 কত আসে? 28, 28 না 38, 38, 38 তো, হ্যাঁ 38 ঠিক আছে। তাহলে এখানে আমাদের আহ, আহ, 3 জন ছাত্র, তো তাহলে প্রথমটা কত হবে দেখো। একটা দেওয়া আছে 10, তাহলে 10-এর জন্য আমাদের হবে 570 × 10 ডিভাইডেড বাই 38। হ্যাঁ এটা হচ্ছে প্রথমটা। এটা কত আসে বলো তো? যার হয়েছে সে বলো কত আসে এটা। 150। 150, ওকে ভেরি গুড। আর পরেরটা আমাকে বলো, পরেরটা হচ্ছে 570 × 13 ডিভাইডেড বাই 38, এটা কত আসে?
195। এটা আসে 195। ভেরি গুড। এর পরেরটা আমাকে বলো 570 ইন্টু 15, এটা তো সহজ, 15 ডিভাইডেড বাই 38, কত আসে এটা? 225। 225। ওকে, হয়ে গেল, শেষ। তোমরা হোমওয়ার্কটা খাতায় তোলো, 1 আর 2 তোমরা বাসায় করবে। হোমওয়ার্কটা খাতায় তুলে আমি 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 পরের স্লাইডে চলে যাব। খাতায় তোলো হোমওয়ার্কটা। স্যার স্ক্রিনশট নিয়ে নেই, তাহলে কম সময় লাগবে। আচ্ছা, হ্যাঁ, সেটাও করতে পারো। তাহলে তাহলে একটা কাজ করো, সবাই হয়তো বা স্ক্রিনশট তুলতে পারো, তোমরা স্ক্রিনশট তুলে নাও এটার। ওকে। আর তাছাড়াও তোমাদেরকে স্লাইড প্রোভাইড করা হবে, তোমাদেরকে তোমাদের যে এই কি বলে এটাকে, এই ক্লাসটা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেওয়া হবে, সো কোনো সমস্যা নাই, সেখান থেকেও তোমরা দেখতে পারো। আপাতত তোমরা যদি এখন করতে চাও, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, নেওয়া হয়েছে? হ্যাঁ, সবাই একটু রেসপন্স করে স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও। জি স্যার। বানিয়েছি। আচ্ছা, ওকে ওকে। তাহলে চলে গেলাম আমাদের পরের যে স্লাইডে। এখানে একটা ম্যাথ দেওয়া, এই ম্যাথটা আমরা একটু পড়ি, শোনো। ম্যাথ একদম যে সব করতে হবে এমন না, ম্যাথটা একটু পড়বো আমরা। পড়ে বলবো যে বুঝতে পারছো কিনা, করতে পারছো কিনা। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? খেয়াল করো, ম্যাথটা কিন্তু আমাদেরকে সমানুপাতি দিয়ে করতে হবে। খেয়াল করো, ম্যাথটা আমাদেরকে কি দিয়ে করতে হবে? সমানুপাতি দিয়ে করতে হবে। তাহলে আসো আমরা ম্যাথটা শুরু করি, এখান থেকে স্টার্ট করি। আমাদেরকে না প্রথমে একটা কাজ করতে হবে। প্রথমে আমরা লিখে দিই যে দেয়া আছে এদের যে অনুপাতগুলো, সেগুলো লিখে সেই অনুপাতটাকে আমাদের সমান করতে হবে। তো দেওয়া আছে পনির ও তপনের, পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। এবার দেখো, এবার বলা আছে পনির ও তপন না, এবার বলা আছে তপন ও রবিনের আয়ের অনুপাত হচ্ছে 5:4। তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যে কোন অনুপাতগুলোকে আমাদের সমান করতে হবে? কোন দুইটা সংখ্যাকে আমাদের সমান করতে হবে বলো তো? পাঁচে। হ্যাঁ হ্যাঁ, এই তো একজন পেরেছে। এটা হচ্ছে আমাদের 5। দেখো এখানে খেয়াল করো, 5 আর 3কে আমাদের সমান করতে হবে। কেন সমান করতে হবে? কারণ 4:3-এর 3 যেটা, সেটা তপনের। আর 5:4-এর 5 যেটা, সেটাও তপনের। তো মানুষ যেহেতু একটাই, তাহলে আমরা অনুপাতগুলোকে কেন আলাদা করব? অনুপাতগুলোকে আমাদের সমান করতে হবে, মানে 3 আর 5কে আমাদের কি করতে হবে? সমান করতে হবে। তো আসো দেখি আমরা কিভাবে সমান করতে পারি। আমরা যে কাজটা করব, একটু দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। আমরা যে কাজটা করব, এখানে 5 দিয়ে আমরা এই পুরা অনুপাতকে গুণ দেব, আর 3 দিয়ে আমরা এই পুরা অনুপাতকে কি করব? গুণ দেব। তাহলে আমরা পুনরায় কি লিখতে পারি? আমরা পুনরায় লিখতে পারি 4 ইন্টু কত? 5 ইস্টু 3 ইন্টু 5, কত আসে দেখো? 4 5 20 ইস্টু 3 5 15। এটা কার অনুপাত? এটা কার ইয়া ছিল, এখানে ব্র্যাকেটে লিখতে পারো, এটা হচ্ছে পনির ইস্টু তপন। পনির ইস্টু তপন। আরেকটা আছে, সেটা হচ্ছে নিচেরটাকে আমরা কত দিয়ে গুণ দেব? 3 দিয়ে গুণ দেব। তাহলে 5 ইন্টু 3 ইস্টু 4 ইন্টু 3 সমান সমান, দেখো কত হবে? 3 5 15। দেখো 15 আর 15 কিন্তু মিলে গেছে, 15 15 মিলে গেছে, ইস্টু 4 3 4 12। এটা কাদের অনুপাত? এটা হচ্ছে আমাদের তপন ইস্টু রবিন। হ্যাঁ, তপন ইস্টু রবিন গেল। তাহলে আমরা আমাদের অনুপাতগুলো সমান করলাম। সুতরাং সুতরাং আমরা এবার হচ্ছে আমরা লিখে দিই অনুপাতগুলোকে একসাথে। পনিরের আয় ইস্টু তপনের আয়, তপনের আয় ইস্টু রবিনের আয়। হুম, রবিনের আয় সমান সমান কত বলো তো? 20:15:12। ঠিক আছে। দেখো আমরা কিন্তু অনুপাতটা বের করলাম। একটা ম্যাথ যখন তুমি করবে, তোমার প্রথম টার্গেটটাই হচ্ছে অনুপাতটা বের করা। এবার দেখো পরের অংশে কি বলছে, পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? হ্যাঁ, পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? এবার এখান থেকে পনির কার কার কথা বলছে? পনির আর রবিনের কথা বলছে। তাহলে তুমি এই কাজটা করবে যে
পনিরের আয় ডিভাইডেড বাই রবিনের আয়। সমানুপাতের ম্যাথ কিন্তু আমরা একটু আগেও করেছিলাম, হ্যাঁ সরি, রবিনের আয় সমান সমান, বলো পনিরের অনুপাত কত? পনিরের অনুপাত হচ্ছে 20, তাহলে উপরে হচ্ছে 20, আর রবিনের কত? রবিনের হচ্ছে 12 ডিভাইডেড বাই 12। এখন এখানে মান দেওয়া আছে কোনটার? পনিরের আয় দেওয়া আছে, পনিরের আয় দেওয়া আছে 120 টাকা। তাহলে এখান থেকে কি আমাদের খুব সহজে রবিনের আয়টা বের হবে না বলো তো? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে বলো তো এখান থেকে বের করে আমাকে জানো রবিনের আয় কত আসে। তাহলে উপরে হচ্ছে 120, নিচে হচ্ছে রবিনের আয়, সমান সমান 20 ডিভাইডেড বাই 12। বলো এখান থেকে রবিনের আয় কত আসে? বলো। আসছে তোমাদের? রবিনের আয় কত আসছে বলো আমাকে, যার যার বের হয়েছে। ওকে, হ্যাঁ কেউ করতে পারোনি? রবিনের আয় দেখো উপরে 120, এপাশে হচ্ছে 20, নিচে হচ্ছে 12। তাহলে রবিনের আয়কে উপরে তুলে দাও, আর এখানে আমার পড়ে থাকবে রবিনের আয় হচ্ছে 120 ইন্টু 12 ডিভাইডেড বাই 20। এখানে একটু নিচে চাপা হয়ে গেছে, বাট এভাবে লিখতে হচ্ছে আমাকে। এখন বলো কত আসে? স্যার 72। আচ্ছা 72 আসছে, ভেরি গুড। দেখো তো বাকিদের সাথে মিলেছে কিনা, যারা যারা করতে পেরেছো। 72, জি স্যার। ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 72 টাকা গেল। ম্যাথটা অনেক সহজ ছিল। এবার যদি আমি তোমাদেরকে উল্টা আরেকটা প্রশ্ন করি, এখানে বলেছে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত। এখন আমি তোমাকে বললাম পনিরের আয় 120 টাকা হলে তপনের আয় কত, তোমরা বের করতে পারবে না বলো তো? তপনের আয় যদি বের করতে বলি, পারবে? স্যার এটা এটা পারবো। হ্যাঁ, এটা করতে হবে না, এমনি প্রশ্ন করলাম যে পনিরের আয় 120 টাকা হলে তপনের আয় কত। সেটাও কিন্তু সেম, উপরে লিখবে পনিরের আয়, নিচে লিখবে তপনের আয়। এখানে 20 20ই থাকবে, তপনের জায়গায় 12-র জায়গায় কি হয়ে যাবে? 12-র জায়গায় 15 হয়ে যাবে। এই যে দেখো এখানে দেওয়া আছে যে 15, মাঝখানে হচ্ছে তপনের অনুপাত 15। এবার আসো আমরা আমাদের পরের টপিকে চলে যাই। তোমাদের এরই মাধ্যমে কিন্তু 2.1, হ্যাঁ এই দুই চ্যাপ্টারকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে সমানুপাত, সেকেন্ড পার্ট হচ্ছে লাভ নীতি। তোমাদের সমানুপাত রিলেটেড আমাদের যত টপিক আছে সেগুলো শেষ হয়ে গেছে অফিসিয়ালি। তোমরা এখন যে কাজটা করবে বাসায় বসে, তোমরা এখন বাসায় বসে কি করবে? 2.1, তোমাদের বইয়ের কত পৃষ্ঠা? তোমাদের বইয়ের মেবি 24 পৃষ্ঠা, হ্যাঁ তোমাদের বইয়ের 24 পৃষ্ঠা, 2.1 অনুশীলনী, হ্যাঁ অনুশীলনীর সকল ম্যাথ তোমরা কি করবে? সলভ করবে। পারবে না? এটা তোমাদের বাসার জন্য এইচডাব্লিউ থাকলো, আগের যে এইচডাব্লিউ ছিল সেটাও, এবং পাশাপাশি এটা 2.1-এর অনুশীলনীর সব ম্যাথ, খুব বেশি নাই, অল্প অল্প কিছু ম্যাথ আছে। ওকে, এটা তোমরা করবে। জি স্যার। এবার আসি খুব জনপ্রিয় একটা পড়া, সেটা হচ্ছে লাভ ক্ষতি। তোমরা আমাকে এখানে না দেখে, এখানে তো স্ক্রিনে অনেক কিছুই আছে, তোমরা একটু যে কোনো একজন বলো তো লাভ কাকে বলে, ক্ষতি কাকে বলে, তোমার মতো করে বলিও। স্যার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, আর হলো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। এই তো, ভেরি গুড। তার মানে আমার যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে আমি লাভ করছি। আমি এটাকে এটাকে যদি একটু এভাবে লিখে দিই যে আমাদের বিক্রয় মূল্য, আমি যদি এভাবে লিখি বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য, তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি লাভ। আর যদি এভাবে লিখি যে আমাদের বিক্রয় মূল্য ইজ লেস দেন ক্রয় মূল্য, হ্যাঁ যদি এমন হয় তাহলে কি হবে? তাহলে সেটা হচ্ছে আমাদের ক্ষতি হবে। এই কনসেপ্টটা আমাদের সবসময় কি করতে হবে? মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো জি এখানে স্যার। লেখাই আছে, হ্যাঁ এখানে লেখাই আছে যে কোনো জিনিসে যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে, আর যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। কমন জিনিস, বিক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে তাকে লাভ বলে। এখানে একটা উদাহরণ দেওয়া, উদাহরণ তোমরা নিজেরাও বানাতে পারো, কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে এটা আমরা একটু পড়ি। দেখো একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রয় করলেন। আগে বলো তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তার কিন্তু স্যার 20, ক্ষতি। হ্যাঁ ক্ষতি হয়েছে, কারণ 20 টাকায় সে ক্রয় করলো, সে বিক্রি করছে 18 টাকায়, তার তো 2 টাকা ক্ষতি হয়ে গেল। সেটাই আমরা এখানে লিখলাম যে ক্ষতি, ক্ষতি হয়েছে 20 মাইনাস 18 মানে হচ্ছে 2 টাকা। তাহলে এখানে কলা বিক্রেতা প্রতি হালিতে 2 টাকা ক্ষতি করতেছে, প্রতি হালিতে 2 টাকা ক্ষতি করছে। তাহলে সে যদি
5 হালি কলা বিক্রি করে তাহলে তার টোটাল ক্ষতি কত হবে বলো তো? 5 হালি কলা যদি সে বিক্রি করে, হ্যাঁ 10 টাকা, ভেরি গুড। তাহলে 10 বা 5 ইন্টু কত 2 মানে 10 টাকা। তার 10 টাকা হচ্ছে ক্ষতি গেল। এটা আমরা কি বুঝলাম? এখানে কিছু নোট আছে, নোটগুলো আমরা একটু দেখি। লাভ, দেখো লাভ, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। একইভাবে আমরা যদি এখান থেকে বিক্রয় মূল্যটা বের করতে যাই, বিক্রয় মূল্যটা যদি বের করতে যাই তাহলে আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ। আবার একইভাবে তুমি যদি ক্রয় মূল্য বের করতে চাও তাহলে সেটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস লাভ। এগুলা এগুলা মনে রাখা লাগবে না। তুমি যদি উপরেরটা মনে রাখো তাহলে তোমার কিন্তু বাকি জিনিস মনে থাকবে। কি বলছি? লাভ সমান সমান হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আমি বিক্রয় মূল্যকে বি মু লিখলাম, মাইনাস ক্রয় মূল্য লিখলাম, হ্যাঁ শর্টকাটে লিখলাম। আর ক্ষতি কি হবে? ক্ষতি এর ঠিক উল্টা হবে, সেটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে না? দেখো তো, এটা কিন্তু জি ঠিক স্যার। আছে। ওকে, এই জিনিসগুলো এখানে লেখা আছে সুন্দর করে। এবার দেখো আমরা এখানে আরেকটা কথা বলছি, লাভ বা ক্ষতিকে কিন্তু আমরা শতকরায় প্রকাশ করতে পারি। এখানে তোমাদেরকে একটু কথা বলি, অনেক স্টুডেন্ট আছে এই শতকরা শব্দটা দেখলেই ভয় পায়। হ্যাঁ, শতকরা শব্দটা দেখলেই ভয় পায়। তোমরা কি ভয় পাও শতকরা? সত্যি কথা বলো, তোমরা কি শতকরা ভয় পাও? আমাদের না। কিন্তু শতকরার অনেক ম্যাথ আছে। শতকরা কি জিনিস জানো? এই যে একজন বলছে সে ভয় পায় না, ভেরি গুড। শতকরার অনেক ম্যাথ আছে, শতকরার ম্যাথ গুলো আমরা দেখবো সামনে যে কিভাবে করে। আহ, দেখো আমরা যদি পরের ইয়েতে চলে যাই, হ্যাঁ এই ম্যাথটা তোমরা একটু নিজেরা করো তো, বেশি টাইম নেবে না, মাত্র 2 মিনিট। হ্যাঁ, মাত্র 2 মিনিটও লাগবে না, এটা 1 মিনিটে হয়ে যাবে। বলো কত আসে এটার উত্তর? স্যার 200 টাকা লাভ হলো। আর 200 টাকা লাভ হয়। 200 টাকা, সেম আগের মতোই আমাদের 1200 টাকায় বিক্রি করলেন, আর হচ্ছে তিনি কিনেছেন 1000 টাকায়, তাহলে তার লাভ হলো কত? 200 টাকা। 200 টাকা, ভেরি গুড। এবার পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটাও করো, এই ম্যাথটাও করো। স্যার 100 টাকা ক্ষতি হলো। স্যার 5,000 টাকা ক্ষতি হলো। এই 300 যে টাকা। খেয়াল করো, এখানে কিন্তু একটু ইয়ে হয়ে গেল তোমাদের উত্তরে। একজন বলছে 5,000, আরেকজন বলছে 100 টাকা। তোমরা এর জন্য তোমরা কি করবে জানো? প্রশ্নটা পড়বে। প্রশ্ন কি বলছে দেখো, একজন দোকানদার 50 কেজি চাল, 50 কেজির, দেখো 50 কেজির 1 বস্তা চাল, তাহলে 1 বস্তার কত কত ওজন? 50 কেজি। মানে আমাকে বলছে যে 50 কেজির 1 বস্তা চাল 1600 টাকায় কিনলে চালের দাম কমে যাওয়ায় 1500 টাকায় বিক্রয় করলেন, তার ক্ষতি কত? তার ক্ষতি কত? 1 বস্তার কথাই তো বলেছে। তোমাকে কি এখানে আরো অনেক বস্তার কথা বলেছে? আরো অনেক বস্তার কথা তো বলেনি। তো যার কারণে আমরা 1 বস্তার জন্যই হিসাব করব। তাহলে আমাদের এটা উত্তর হবে শুধু 100 টাকা। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে আমাদের শুধুমাত্র 100 টাকা। বলো বুঝতে পেরেছো কিনা? জি স্যার। এখন, হ্যাঁ, এখন আমরা যদি এটাকে শতকরায় প্রকাশ করতে চাই, খেয়াল করো, আমি শতকরার টপিকটা তোমাদের অনেক পরে আছে, বাট আমি এখনই তোমাদেরকে শতকরা একটু দেখাতে চাচ্ছি যে যদি এটাকে শতকরায় প্রকাশ করতে চাও তাহলে কিভাবে করবে। যে প্রশ্নটা এভাবে আসে, প্রশ্ন তোমাকে এভাবে বললো যে তার কত ক্ষতি হলো, এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন করে, পরে গেলেই দেখবে সেটা হচ্ছে তার শতকরা কত ক্ষতি হলো। শতকরা কত ক্ষতি হলো, যদি লাভ হয় তখন বলবে শতকরা কত লাভ হলো। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করি দেখো। আহ, সে বিক্রয় করলো না কিনলো দেখি তো। 100 টাকায় কিনে চালের দাম ক্রয় করে 1500 টাকায় বিক্রয় করলেন। হ্যাঁ, 1500 টাকায় কি করলেন? বিক্রয় করলেন। তাহলে এই 1500 টাকায় যত যত টাকায় বিক্রি করলেন সেটা দিয়ে আমরা হিসাব করবো। তো 1500 টাকায় ক্ষতি হলো কত টাকা? একশো পনেরোশো টাকা টাকায় হ্যাঁ, 1500 টাকায় ক্ষতি হলো 100 টাকা। 1500 টাকা বিক্রয় করতে যায়, তার ক্ষতি হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হলো কত? 100 ডিভাইডেড 100 বাই বাই 1500। 1500 টাকা। তাহলে সুতরাং আশা করি বুঝতে পেরেছো, যখন তোমাকে শতকরার কথা বলবে তখন তোমাকে লিখতে হবে যে 100 টাকায় ক্ষতি হলো কত। খেয়াল করো, তখন তোমাকে লিখতে হবে যে 100 টাকা, এই 100টাই হচ্ছে তোমার শতকরা থেকে আসছে। হ্যাঁ, এই 100টাই হচ্ছে তোমার শতকরা থেকে আসছে। ওকে, জি আশা স্যার। করি বুঝতে পেরেছি। তাহলে 100 টাকায় ক্ষতি হলো, 100 উপরে ছিল, আবার 100 ডিভাইডেড বাই 1500। কাটাকাটি করো, আমরা এখানে এই 1 0 0 0 0 কাটা যায়। তাহলে এখানে থাকে 100 ডিভাইডেড বাই 15। বলো কত আসে? অবশ্যই মানটা একটু দশমিকে আসবে। 6.667।
কত 6.667 এত টাকা। তো 6.666। তাহলে হ্যাঁ 666, এই 6 তোমরা 7ও বলতে পারো, কোনো সমস্যা নাই, একটু রাউন্ড ফিগারে চিন্তা করলে কোনো সমস্যা নাই। এত টাকা হবে, এত টাকা হবে ঠিক আছে, কিন্তু শতকরার জন্য আমরা একটা নতুন চিহ্ন প্রকাশ করি, সেটা হচ্ছে পার্সেন্ট। পার্সেন্ট। তাহলে আমরা বলতে পারি যে শতকরা কত ক্ষতি হলো, শতকরা ক্ষতি হলো যে এভাবে লিখবে, সুতরাং শতকরা ক্ষতি হলো, শতকরা ক্ষতি হলো 6.667%। পার্সেন্টটা পাশে লিখতে হবে, আমি আরেকবার সুন্দর করে লিখে দিই, 6.667%, এটা হচ্ছে তার শতকরা ক্ষতি। বুঝতে পেরেছো? জি স্যার। এটা যদি বুঝে থাকো, হ্যাঁ তোমরা সবাই ম্যাথটা একটু খাতায় তোলো। এটা হচ্ছে শতকরা ক্ষতি, এরপরে যখন লাভ থাকবে তখন শতকরা লাভ বের করবে। এটা খাতায় তোলো। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি, বাকিরা তুলে ফেলুক, তারপরে আমরা জি, পরের হয়ে গেছে। টপিকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, স্যার ডন। আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললে? আচ্ছা স্যার তোলো তোলো, হয়েছে। তুলে ফেলো। ঠিক আছে, তাহলে আমি একটু কাজ করি, এটা যদি হয়ে থাকে আমরা একটু আগের ম্যাথটাতে চলে যাই। এই যে এই ম্যাথটা সহজ একটা ম্যাথ ছিল, এখান থেকে তোমরা যে কাজটা করবে, তোমরা তো বের করেছো লাভ কত হলো, এবার এখান থেকে বের করো তো শতকরা কত লাভ হলো। দেখি তো, সবাই করো এটা, শতকরা লাভ কত। এটা কিন্তু আগের ম্যাথটাই ছিল, অনেক সহজ ম্যাথটা, কিন্তু এখান থেকে শতকরা লাভ বের করতে হবে, করো তো। এখন থেকে লাভ ক্ষতির ম্যাথ করতে যে আমরা প্রত্যেকটা ম্যাথে শতকরার ম্যাথ করব, তাহলে কিন্তু পরে তোমাদের শতকরাতে কোনো ভয় থাকবে না, তোমরা ক্লাসের সবার থেকে এক্সপার্ট হয়ে যাবে শতকরাতে। 20%। হ্যাঁ কত আসে? 20%। কত কত বললে? 20%। 20 বাই কত? 20% স্যার। ও আচ্ছা আচ্ছা, 20%, আমি 20/4 শুনছিলাম, সরি। উত্তর হচ্ছে 20%। হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেল, দেখো তো বাকিদের 20% আসে কিনা, দেখো তো। আচ্ছা, বাকিদেরও কি 20% আসে? স্যার 20%। ওকে, ভেরি গুড। এই তো আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই, এটা তো মাত্রই দেখালাম। এবার এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তোমরা করবে, এটা তোমরা করবে, তোমরা করো। বুঝেছি। স্যার এটাও 20%। তো একজন আসছে, তোমার কত আসছে? তোমার 20% আসছে, ভেরি গুড। বাকিরা একটু বলো আমাকে, বাকিদের কত পার্সেন্ট? খুব তাড়াতাড়ি করতে পেরেছো। ওকে, এখানে দেখো প্রশ্ন বলছে যে 75 টাকার 15টি বল পেন কিনে 90 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। হ্যাঁ সবাই একটু আমাকে বলো আনসার, 20% আসে কিনা। আমি এই ম্যাথটাই তোমাদেরকে এখন ঘুরায় দেবো, হ্যাঁ এই ম্যাথটাই তোমাদেরকে আমি এখন ঘুরায় দেবো। আচ্ছা ঠিক আছে, ম্যাথটা আমি একটু ঘুরাই দিই কিরকম করে সেটা দেখো। আমাদের এখানে বলছে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে, 90 টাকা বিক্রি করলে শতকরা লাভ কত, এই অংশটা কেটে দিয়ে এর পরের অংশে লেখো যে প্রতি প্রতি বল পেনে, হ্যাঁ প্রতি বল পেনে লাভ কত। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো বলো, প্রশ্ন আছে বলো। স্যার আপনি যে আগেরটা করলেন স্যার, সেটা 20% হয় কি করে একটু বুঝা দেন। আগেরটা বলতে কি এই ম্যাথটা, নাকি এর আগের যে 20% আসছিল সেটা? স্যার 9 নাম্বারটা। আচ্ছা 9 নাম্বারটা, উদাহরণ 9, একটু দাঁড়াও। একজন প্রশ্ন করেছে, যারা যারা করেছো দেখি, দেখো তোমাদেরও 20% আসছিল, আমরা এটা একটু দেখি যে কেন এটা 20% আসে। হ্যাঁ আমি একটু মুছে দিই, আমি একটু মুছে দিই, এখানে দেখো। ওকে, হ্যাঁ, একজন কলম বিক্রেতা প্রতি শত কমলা বিক্রেতা, কলম না, 1000 টাকা কিনে 1200 টাকা বিক্রয় করলেন। 1000 টাকায় কিনে 1200 টাকা বিক্রি করলেন, তাহলে 1200 টাকায় তার লাভ কত আগে বলো তো। তার লাভ কত হয়েছে? লাভ সমান সমান হচ্ছে 200 টাকা। 200। লাভ হয়েছে 200 টাকা, তাহলে আমরা এখন লিখবো যে 1200 টাকায়, মানে যেটা বিক্রি করেছে বিক্রয় মূল্য দিয়ে আমরা লিখবো 1200 টাকায় লাভ হয় 200 টাকা।
তাহলে 1 টাকায় লাভ হয় 200 ডিভাইডেড বাই 1200 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয় 200 ইন্টু 100 ডিভাইডেড বাই 1200। দেখো তো কত আসে। হ্যাঁ, এখানে ঝামেলা হয়েছে। কিরকম ঝামেলা দেখো তো। এই যে 100, 2 শূন্য, এই 2 শূন্য কাটা, তাহলে 200 ডিভাইডেড বাই 12 কত আসে দেখো তো। রাইট রাইট রাইট, এখানে ভুল হয়েছে। এটা 20% নাও হতে পারে, এটা 20% হবে না তো। 20% হবে? দেখো তো 200 ডিভাইডেড বাই 12 আসে। স্যার 16.667। হ্যাঁ, এই যে এটা হচ্ছে উত্তর, 16.667। এত কি, এত পার্সেন্ট। দেখো তো বাকিরা ভুল কোথায় করেছিলে। হ্যাঁ, এটা হচ্ছে 16.667% আসে, এটা হচ্ছে আনসার। ওকে, এটা হচ্ছে তোমাদের আনসার। সমস্যা নেই, ভুল করলে ওটা একটু ক্যালকুলেশনটা দেখে নিও যে কোথায় ভুল হয়েছে। আর এখানে কত আসে, এখানে হয়তো 20% আছে তোমাদের, এটা দেখিও তো, এটা 20% আছে কিনা সবার। এই ক্যালকুলেশনটা একটু করে দেখো তো 20% আসে কিনা তোমাদের। এটা দেখবে যে 20% আসে কিনা। আর এই যে নিচে আরেকটা ম্যাথ লিখতেছি, সেটা হচ্ছে প্রতি বল পেনের লাভ কত আর প্রতি বল পেনের শতকরা লাভ কত। প্রতি বল পেনে শতকরা লাভ কত। এবার এই ম্যাথটা তোমরা করো, দেখি পারো কিনা। আগের ম্যাথটাই আমি তোমাদেরকে একটু ঘুরাই দিলাম, মাঝে মাঝে পরীক্ষাতে প্রতি জিনিসেরও হিসাব চায়। আগে তো 15টা বল পেন ছিল, এখন তোমাদেরকে বলছে প্রতি বল পেনে। এটা একটু করো, দেখো কত আসে। স্যার প্রতি বল পেনে এটা পাচ্ছি না। আচ্ছা, প্রতি বল পেনে অসুবিধা হচ্ছে, সমস্যা নাই। বাকিরা একটু বলো আমাকে, প্রতি বল পেনে যারা যারা করতে পারছো, আমি এটা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, হুম, দেখো তাহলে এটা একটা কাজ করি, এটা আমি করে দিই উত্তর স্যার মনে হয় তোমাদের। 1 টাকা। কত টাকা? 1 টাকা। এক 1 টাকা। আচ্ছা, 1 টাকা কি প্রতি বল পেনে লাভ? জি স্যার। 1 টাকা তোমার প্রতি বল পেনে লাভ, তাহলে শতকরা কত আসে? আচ্ছা, এটাও তুমি করতে থাকো। হ্যাঁ, যে করেছো 1 টাকা, তুমি করতে থাকো শতকরা লাভ কত। আমি হচ্ছে একটু এটার উত্তরটা লিখতে থাকি, তুমি এটাও মিলাও, সমস্যা নাই। তাহলে দেখো এখানে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকা বিক্রি করলো, তাহলে তার টোটাল লাভ কত? টোটাল লাভ হচ্ছে 90 - 75। 90 - 75 মানে কত? 15। 15 টাকা হচ্ছে তার টোটাল লাভ। তাহলে প্রতি বল পেনে, আশা করি বুঝতে পেরেছো সবাই, তাহলে প্রতি বল পেনে লাভ কত হবে। তাহলে প্রতি বল পেনে লাভ হবে এই যে 15 টাকা হচ্ছে টোটাল লাভ ডিভাইডেড বাই 15, সংখ্যা, কলমের সংখ্যা। আমি এটা আসলে এইভাবে না লিখে বাংলায় লিখে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সমান সমান মোট লাভ, মোট লাভ ডিভাইডেড বাই কলমের সংখ্যা। মোট লাভ ডিভাইডেড বাই কলমের সংখ্যা। তাহলে মোট লাভ কত? 15। 15 টাকা। আর কলমের সংখ্যা হচ্ছে 15টি। দেখো আমাদের প্রতি বল পেনে লাভ কিন্তু 1 টাকা। হ্যাঁ, তো ভেরি গুড, 1 টাকা হয়েছে। এবার শতকরা লাভ কত আসে, এটাও দেখো সেম। তোমাদের আগে আসছিল 20%, আগে আসছিল কত? 20%। এখন এই 20% কি তুমি কি করছো, 20% কি তুমি 15 দিয়ে ভাগ দাও, প্রতি বল পেনে তখন বের হবে, শতকরা বের হবে। তাহলে কত আসে? 20/15। এটা এটা করো তো, 20-কে 15 দিয়ে ভাগ দিলে কত আসে। যাদের কাছে ক্যালকুলেটর আছে তারাও করতে পারো, হাতে কলমেও করতে পারো, সমস্যা নাই। 1.33। 1.33। এত পার্সেন্ট। এটা হচ্ছে তোমাদের উত্তর। বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। কথা? হ্যাঁ হ্যাঁ, কি বললে? 1 দশমিক তোমার এটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো আমাদের এরই মাধ্যমে শতকরা রিলেটেড যে ম্যাথ গুলো আজকে আমরা শুরু করলাম। আজকে আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি যে শতকরার লাভ এবং ক্ষতি কিভাবে করে। নেক্সট ক্লাসে তোমাদের জন্য আর অনেক ম্যাথ আছে, যে অসংখ্য ম্যাথ আছে। নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথগুলো ডিটেইল করব, এবং এরই মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাসটা কি করলাম, শেষ করলাম। তো ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। তোমাদেরকে কয়েক সেকেন্ড টাইম দিলাম, যদি কোনো কোশ্চেন জানার থাকে করতে পারো। আর ভালো স্যার কথা তোমাদের এই, হ্যাঁ বলো বলো। স্যার আপনার 11 নাম্বারটা আমাদেরকে ফুল করে দেন স্যার, ওই একটার কত উপর পার্সেন্ট হয় স্যার, সেই জন্য। আচ্ছা আচ্ছা, ও মানে এর আগের অংশটা করে দেবো, আগের অংশটা।
স্যার এটার প্রথম অংশ করছেন না স্যার, তার দ্বিতীয় অংশটা করে দেন। এই যে দ্বিতীয় অংশ করে দিলাম তো, এই লেখা আছে তো নিচে, ও স্ক্রিন দেখা আচ্ছা। যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তুলে নাও তাহলে, এটা সবাই তুলে নাও যারা যারা তুলতে পারোনি, অথবা একটা কাজ করতে পারো, তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, তুমি এটা স্ক্রিনশট নাও, পরে এটা খাতায় তুলে নিও। ঠিক আছে। স্যার তো এই, সমানুপাতিক ভাগের আগে যে উদাহরণটা করেছিলেন না স্যার, ওটা তো হ্যাঁ হ্যাঁ, বইয়ে দেওয়া 6। কোনটা কোনটা বলো তো? সমানুপাতিক ভাগের আগে যে যেটা ঐকিক নিয়মের একটা অঙ্ক করেছিলেন না। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তাহলে ওখানে চলে যাই, একটু দেখি তো কোন ম্যাথের কথা বলছো। আহ তপস্যের সমানুপাতিক ভাগের পূর্বে আগের যে ম্যাথটা, এই যে এটা 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 জি স্যার, জি স্যার। 12টি লোক 9 দিনে কাজ করতে পারে, এটা? হ্যাঁ স্যার। তাহলে দেখি তো এখানে ভুলটা কোথায় হয়েছে, হয়তো বা আমাদের অনুপাত লিখতে ভুল হয়েছে, দেখি তো। আহ 12 জন লোক 9 দিনে কাজ করতে পারে, তাহলে 18 জন লোক কত দিনে কাজ করতে পারে? এই তোমাদের এটা বইয়ে ভুল দেওয়া, তোমাদের এটা বইয়ে ভুল দেওয়া, বইয়ে ভুল আছে এখানে। খেয়াল করো, সবাই মনোযোগ দাও, তোমাদের বইয়ে ম্যাথটা একটু ভুল আছে। 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে আমরা উপরে যদি 12 লিখি, নিচে হচ্ছে কত, 18 জন লোক, এবং আমরা সমান চিহ্ন দিয়ে এপাশে কি লিখবো, দিন লিখবো, তাহলে 12 বরাবর হচ্ছে তোমার দিন। 12 জন লোক কত দিনে কাজ করতে পারে, 9 দিনে কাজ করতে পারে, তাহলে 18 জন লোকের দিন বের করতে হবে না? জি স্যার। তোমাদের বইতে কি করে আসছে জানো, বইতে এই কাজটা করেছে, 12 ÷ 18 দিয়ে উপরে দিয়েছে তোমার, মানে উপরে মানটা বের করেছে, নিচে দিয়েছে 9। এটা কি ঠিক আছে বলো তো, তোমরাই বলো, এটা ঠিক আছে? না স্যার, তাই তো উত্তর 6 দিন হয়েছে। হ্যাঁ, তো যার জন্য উত্তর হয়েছে 9। এটা উত্তর হবে কত, এটার উত্তর হবে আমাদের 13.5। তো বইয়ে ম্যাথটা একটু মার্ক করে রাখো, সমস্যা নাই, তোমরা তোমাদের টিচারদেরকেও ম্যাথটা দেখাতে পারো যে ভুলটা হয়েছে কেন, হয়তো প্রিন্টিং মিস্টেক বা কিছু একটা হয়েছে আর কি, লিখতে ভুল হয়েছে তোমাদের বইতে। তবে আমরা গভর্নমেন্ট বইগুলোতে এরকম ভুল আশা করি না। তো তোমরা ম্যাথটা খাতায় তুলে রাখো, কেমন? ঠিক তো আছে। স্যার এটা যদি আমরা ঐকিক নিয়মে করতাম তাহলে তো 6ই আসছে। ঐকিক নামে করলে 6 আসে? হ্যাঁ স্যার, 12 জন লোক দেখি তো 9 দিনে দেখি তো। করে তো 12 জন লোক বেশি সময় লাগবে, 18 জন আচ্ছা আচ্ছা, কম। তাহলে একটু দাঁড়াও, তাহলে দেখি ম্যাথটা 9 আসে কিনা। 12 জনের টাইম লাগে 9, তাহলে 18 জনের টাইম লাগে 9/12 × 18। কত আসে? স্যার 6 দিনই তো হয়। উম দেখো তো কত আসে এটা। স্যার 6ই হয়। 6 হয়? জি স্যার। স্যার 3 × 9 3 × 12। 3 × 9 3 × 4 = 12। আর দেখো এখানেও তো সেম, আমাদের তো এখানেও সেম জিনিসটাই ছিল, তাহলে এখানে ক্যালকুলেশন কে ভুল বলেছো? কেউ একজন হয়তো বা ভুল বলেছে এটা। আচ্ছা যাই হোক, আমাকে একটু দেখো, আমাদের এটার সাথে মিলে গেছে, এই দেখো মিলে গেছে, কিন্তু আমাদেরও সেম জিনিসটাই আসছে এখানে। আমি কাটাকাটির যে কাটাকাটির পোর্শনটা মুছে দেই, এই যেগুলো সব মুছে দেই, তাহলে বুঝবে। দেখো তো এই সেম জিনিস আসছে না ঐকিক নিয়ম দিয়ে করে? দেখো তো সেম জিনিস কিনা। একটু দেখো, এই যে এটা আর এটা, তোমাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা একটু বলো কত আসে। স্যার স্যার আপনি যেটা সবুজ দিয়ে গোল গোল দাগ দিয়েছেন না হ্যাঁ স্যার, হ্যাঁ সেটাতে হ্যাঁ, 5 হয়। এটার উত্তর 6 আসে। স্যার না, এটা 13.5 হয়। স্যার এটা হ্যাঁ 13.5 স্যার। হ্যাঁ, এই যে উত্তর হচ্ছে 13.5 দিনে। ঠিক আছে, ম্যাথ ঠিক আছে, আমাদের আমাদের ম্যাথ ঠিক আছে, তোমাদের বইতে ভুল দেওয়া। হ্যাঁ, তোমাদের বইতে ভুল দেওয়া আছে, একটু দেখে নিও। ওকে, এটা উত্তর হচ্ছে 13.5 দিনে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। আর কোনো প্রশ্ন আছে? স্যার আপনার নাম কি আর ফোন নাম্বারটা দেওয়া যাবে? আচ্ছা, আমার নাম কি, আমার নাম হচ্ছে তানভীর। আমার নাম হচ্ছে তানভীর। তোমরা যে কাজটা করবে, এটা হচ্ছে তোমাদের মেড ইজি। হ্যাঁ, মেড ইজি, তোমরা এর সাথে সব এখানেই তোমরা সবসময় যোগাযোগ রাখবে। আমি মেড ইজিতে ক্লাস নিয়ে থাকি। তো আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোতে মনোযোগ দিবে। হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলোতে তোমরা মনোযোগ দিয়ে করবে। ঠিক আছে। জি ওকে, স্যার। তাহলে দেখি এরপরে তোমাদের কবে ক্লাস হবে আমার জানা নেই, তোমরা মেড ইজির সাথে সবসময় থাকবে, যোগাযোগ রাখবে। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাক। তোমরা ম্যাথগুলো করতে থাকো। ও তোমাদের যে এইচডব্লিউটা দিয়েছি, তোমাদের এইচডব্লিউ কিন্তু আমাদের অনুশীলনী
আমাদের অনুশীলনী 2.1, হ্যাঁ 2.1-এর সকল ম্যাথ তোমাদের SW দেওয়া, তো এটা বসে বসে করো, এটা বসে বসে করিও। ঠিক জি আছে স্যার। তাহলে, আল্লাহ হাফেজ।